তাসনিম দ্রুত এক হাতে শাড়ির আঁচলটা পেটের উপর টেনে দেয়। কি বেলা যা লোক রে বাবা, এভাবে কেউ বলে নাকি? আশ্চর্য। তাসনিমের লজ্জায় মাটির তলায় লুকাতে ইচ্ছে করছে। আলিফ শাড়ির কুচির আগা ধরে হাত তাসনিম একটা একটা করে দেয়। অবশেষে শাড়ি পরা কমপ্লিট হয়। আলিফ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো পরিপাটি করতে করতে আর চোখে তাসনিমের দিকে তাকায়। তাসনিম হাতে কয়েকটা চুড়ি পরে নেয়, কানে দুল পরে, গলায় শুধু একটা চেনই এখন পরে। শাওয়ার নিতে যাওয়ার আগে সব অলংকার আদি খুলে রেখেছিল। এখন আবার ডিনার করার জন্য ডেকেছে। সবাই বাইরে আছে, তাই হালকা কিছু পরে নেয়। ডিনার শেষে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে। বড়রা কেউ নেই। আদিকা বেগম আর ওনার বড় বোন ভাবি হাতে হাতে সবকিছু গুছিয়ে রাখছে কিচেনে ওনারা। ড্রয়িং রুমে আলিফ জারিফ পাশাপাশি বসে আছে। আলিফের অপর পাশে এবার স্কুল পড়ুয়া ভাই, আর তার অপর পাশে সোফায় লিয়া তুলি আর ইভা বসে। তাসনিম রুমে। বিভিন্ন কথাবার্তার মাঝে আলিফ জারিফকে উদ্দেশ্য করে হঠাৎ বলে, জারিফ সাহেব, আপনি সংসার লাইফ শুরু করেছেন কবে থেকে? জারিফ লিয়ার দিকে তাকায়, কোনো প্রকারের ভনিতা ছাড়াই স্পষ্ট করে বলে, বউ যেদিন রাজি হবে সেদিন থেকে। লিয়া আর চোখে জারিফের দিকে চাইল। ইভা বড় বড় চোখ করে যায়। ইভার কানে বউ শব্দটা একবার নয় কয়েকবার বাজতে থাকে। এর বউও আছে, আবার বাইরে লুচ্চামিও করে বেড়ায়। একবার যদি এই জারিফ বেটার বউকে পেতাম, এর করা সব নষ্টামির কথা বলে দিতাম। আলিফ লিয়ার দিকে তাকিয়ে বলে, ছোট শালিকা, ভাইরাকে আর অপেক্ষা করানো মনে হয় না ঠিক হবে। তাই বলছি, ভাইরা ভাইয়ের মনের ইচ্ছা পূরণ করে ফেলো। জলদি জলদি চুটিয়ে সংসার করো, কেমন? লিয়ার লজ্জা লাগছে। এখানে সবার সামনে এসব কথায় আনিজে লাগছে লিয়ার। লিয়া দাঁতে দাঁত চেপে নিশ্চুপ রয়। ইভা যেন কোনো জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত। জারিফকে ভাইরা বলল, তার উপর লিয়াকে এসব বলল, এর মানে? ইভা দুয়ে দুয়ে চার মেলাতে পারছে না। ইভা তুলির কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে শুধায়, লিয়া আর উনি, আই মিন জারিফ ভাইয়া কি ম্যারিড? মানে লিয়া ওনার ওয়াইফ? তুলি এক শব্দে বলে। হুম। ইভা হঠাৎ জিহ্বায় কামড় দেয়, নিজের উপর নিজেই লজ্জিত। এই রে, তখন না জানি লিয়াকে ওভাবে বলা মোটেও ঠিক হয়নি। আর এখন তো ভেবেছিলাম জারিফ ভাইয়ার বউয়ের কাছে ওনার করা লুচ্চামির তথ্য দেব। ওমা, সেই বউ তো লিয়া নিজেই। এজন্যে জ্ঞানীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থ্যাংক গড, অল্পের থেকেই বেঁচে গিয়েছি। না হলে আবার ভুলবার লিয়াকে কি বলে ফেলতাম। উফ, চোখের দেখা ঠিক হলেও জানা সবসময় ঠিক হয় না। এরই মধ্যে আদিকা বেগম এসে ইভাকে বলেন লিয়া তুলিকে নিয়ে রুমে যেতে। আদিকা বেগম সিঙ্গেল সোফায় বসেন। জারিফের সাথে এটা সেটা কথা শুরু করেন। জারিফ বাবা, মাস্টার শেষ হওয়ার পর চিন্তা ভাবনা কি? পিএইচডি কি দেশে থেকেই করবে নাকি বিদেশ থেকে করার চিন্তা ভাবনা আছে? জারিফ নম্র স্বরে বলে, আসলে আন্টি, আপাতত বিদেশ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করার কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের ভার্সিটি থেকেই করবো হয়তো। তারপরে যদি কখনো কোনো স্কলারশিপ আসে তখন ভেবে দেখব। আর আমার মা সবসময় চায় আমি যেন তাদের কাছেই থাকি। আমার ভার্সিটিতে চাকরি হওয়াতে আমার থেকে আমার মা বাবা বেশি খুশি হয়েছিলেন। অনার্স শেষ হয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার পরপর ভার্সিটিতে টিচার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আমি পরীক্ষা দিই। আল্লাহ রহমতে সবার দয় উত্তীর্ণ হয়। সে সময় মা খুব বেশি খুশি হয়েছিল। বাড়িতে থেকেই সবকিছু করা যাবে এজন্য। আর আমার কাছে মনে হয় শিক্ষকতা পেশা নিঃসন্দেহে একটা সম্মানীয় পেশা। সেই সাথে এই পেশা থাকলে নিজেকে খুব সহজে ভালো রাখা যায়, নিজেকে পবিত্র রাখা যায়, দুর্নীতিমুক্ত রাখা যায়। হালাল উপার্জন, যা আসলে ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক, ব্যাংকিং আরও কিছু পেশা আছে, সেখান থেকে সহজে করা যায় না, একটু কঠিন হয়। বর্তমান প্রেক্ষাপটের জন্য, বর্তমান সমাজ ব্যবস্থার জন্য তারপরেও কিছু কিছু মানুষ আছে নিজেকে ভালো রাখেন, ঘুষ, অবৈধ বিল, ভাউচার থেকে নিজেকে দূরে রাখে, তবে সীমিত সংখ্যক। আতিকা বেগম মুগ্ধ হয়ে জারিফের কথা শুনছেন। মায়াময় স্বরে বলে, একদম ঠিক বলছে বাবা। আলিফ বলে, এখন তো ডাক্তারি পেশাটাকে মানুষ সেবা হিসেবে না নিয়ে ব্যবসা ভিত্তিক নেই। অপ্রয়োজনে অতিরিক্ত টেস্ট দিয়ে রোগীকে হয়রানি করে। বিভিন্ন নামকরা হসপিটাল, ক্লিনিক থেকে টেস্টের বিনিময়ে পার্সেন্টেজ নেয়।
ঔষধ কোম্পানিগুলোও ছোট বড় সব ডাক্তারদেরকে মাসে পার্সেন্টেজ দেয়। এসবের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আসলে ভাই, সব জায়গাতেই ভালো মন্দ সব রকম মানুষই আছে। এর মধ্যে দিয়ে নিজেকে রং রাইট বিবেচনা করে চলতে হবে। কে কি করলো সেটা না দেখে নিজেকে বিশুদ্ধ রাখতে হবে। আর নিজেকে বিশুদ্ধ রাখলে আত্মার প্রশান্তি হয়, যা অদৃশ্য, দেখা যায় না, তবে অনুভব করা যায়। আলিফ অ্যাপ্রিসিয়েট করে বলে ওঠে। রাইট, একদম মনের কথা বলেছেন। তাসনিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশে থালার মতো চাঁদটা রূপালী আলোয় উপচে দিচ্ছে ধরণীতে। চাঁদের এক ফালি আলো তাসনিমের উপর এসে পড়ছে। তাসনিম উদাসীন হয়ে কিছু ভেবেই চলেছে। আজ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। কিভাবে সবকিছু মানিয়ে চলবে তাই নিয়ে ভাবছে। এমন সময় দরজা লক করার শব্দ এলো। কিয়ৎক্ষণ পরে একজোড়া শক্তপোক্ত হাতের অস্তিত্ব নিজের কোমরে পায়। তাসনিমের শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে। আলী পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। আদুরি স্বরে বলে, কি ভাবছো? কিছু না। মন খারাপ লাগছে? এখানে ভালো লাগছে না নিশ্চয়ই। না, তেমন কিছু নয়, ঠিক আছি। তাসনিম বড় করে হামি দেয়। তা দেখে আলিফ বলে, ঘুমটুম দূরে রাখো, আজকে সেখানে আলিফের আদর ভালোবাসাকে ঠাঁই দাও। তাসনিম লজ্জায় আড়ষ্ট হয়, তবে বাইরে তা প্রকাশ করে না। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যায়। আলিফ তাসনিমকে উদ্দেশ্য করে বলে, চলো একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। তাসনিম মাথা উপর নিচ করে সম্মতি দেয়। উঁচু করে এসে দুজন একসাথে নফল নামাজ পড়ে। মোনাজাতের সংসার জীবনের জন্য প্রার্থনা করে। তাসনিম যায় নামাজটা ভাঁজ করে রেখে দেয়। এমন সময় রুমের লাইট নিভে যায়। আলিফ নিভিয়ে দিয়েছে, শুধু ক্যান্ডেল লাইট জ্বলছে। ক্যান্ডেলের আলোয় পরিবেশটা চমৎকার লাগছে। তাসনিমের বুকের মধ্যে ধুকপুক শব্দ ক্রমশই বেড়ে চলেছে। আলিফ তাসনিমের সামনাসামনি দাঁড়ায়, শক্ত করে কোমর জড়িয়ে ধরে, কপালে কপাল রাখে। আলিফের গরম নিঃশ্বাস তাসনিমের মুখের উপর আছড়ে পড়ছে। তাসনিমের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড নামক সংকোচ প্রসারণ যন্ত্রটা যেন বেরিয়ে আসার মতো। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। তাসনিমের গলা অদ্ভুত তৃষ্ণায় শুকিয়ে আসছে কেমন যেন। রুমে এসি চলছে, তারপরেও তাসনিম মৃদু ঘামতে থাকে। জিহ্বা দিয়ে ঢুক গিল গলাটা ভিজিয়ে নেয়। তাসনিম ঘন ঘন শ্বাস টেনে নেয়। আলিফ আরেকটু টান দিয়ে তাসনিমকে নিজের সাথে মিশিয়ে নেয়। তাসনিমের লোমকূপ কাটা দিয়ে উঠে যেন। আলিফ তাসনিমের কপালে প্রগাঢ় চুমু এঁকে দেয়। তাসনিম দু হাতে শাড়ির মুঠো করে ধরে। আলিফ তাসনিমের মায়াবী মুখে শান্ত নজরে তাকায়। ক্যান্ডেলের আলোতে তাসনিমকে দীপ্তিময় লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে। আলিফ তাসনিমের মায়াবী চোখে নজর জোড়া নিবদ্ধ করে নেশা চড়ানো কণ্ঠে বলে, তুমি আমার 2 চোখের শীতলতা, তুমি আমার হৃদয়ের পরিপূর্ণতা, তুমি আমার সুখের ঠিকানা। ইউ আর মাই এভরিথিং, আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার ছোট্ট জীবনের সবচেয়ে বড় উপহার তুমি, তুমি আর শুধুই তুমি। আজ তোমাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই, যদি তোমার অনুমতি পাই। তাসনিম নিশ্চুপ রইল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, মুখ দিয়ে কোনো কথাই আসছে না আজ যেন। শরীরটা কেমন যেন ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে। সম্পূর্ণ নতুন অনুভূতি হচ্ছে হৃদয় জুড়ে। আলিফের বুকে মাথা রাখতে প্রচন্ড ইচ্ছে হলো। তাসনিমের মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ছে। তাসনিম হুট করে আলিফের বুকে মুখ লুকায়। আলিফ শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের মাঝে নীরবতা চলছে, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া। পিনপতন নীরবতা চলছে রুম জুড়ে। কিয়ৎক্ষণ পর আলিফ তাসনিমের মুখটা দুহাতে আজলা করে ধরে। তাসনিমের গোলাপি কোমল ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছিল। আলিফ তাসনিমের কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁট রাখে, ঠোঁটে গাঢ় চুমু আঁকে। দুজনে আবেশে আঁখি যুগল বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলিফ বড় করে শ্বাস টেনে নেয়। তাসনিম বুক ভরে বার কয়েক শ্বাস টেনে নেয়। আলিফ তাসনিমের কানের দুলটা এক হাতে খুলে তাসনিমের হাতে ধরিয়ে দেয়, কানে ঠোঁট ছোঁয়। গলার চেনটা খুলে গলায় মুখ ডুবায়। তাসনিম আলিফের টি শার্ট খামচে ধরে। আলিফের স্পর্শ বাড়তে লিয়া বেডের এক সাইডে, তুলি মাঝে, অপর পাশে ইভা। 3 জন শুয়ে আছে। লিয়া মাত্রই ঘুমিয়েছে। আর এমন সময় ভৌ ভৌ শব্দ করে ফোনটা কেঁপে ওঠে।
ফোন হাতে নিয়ে চোখের পাতা টেনে তুলে জারিফের কল দেখতে পায়। রিসিভ করে কিছু বলার আগে ফোনের ওপাশ থেকে আদেশ স্বরূপ বার্তা এলো। আমি ছাদে আছি, তুমি 5 মিনিটের মধ্যে আসো। লিয়া উঠে বসে, এক হাত চোখ ডলতে থাকে, অতপর ঘুমো ঘুমো কণ্ঠে ফিসফিসিয়ে জবাব দেয়। আপনার মাথা ঠিক আছে তো? এই নতুন জায়গায় এসে আমি ছাদে যাই, যেখানে কোনো কিছুই চিনি না আমি? আশ্চর্য। ওকে, ব্যাপার না, আমি নিচে আসছি, মেইন ডোরের সামনে আসছি, তুমি আসো। অসম্ভব, এখানে তুলি ইভা আছে, ওরা জানলে লজ্জার পরিস্থিতিতে পড়বো আমি। আমি পারবো না। এত দেরি করে বললাম সবাই ঘুমানোর পর, এতক্ষণ ঘুম আসেনি? আসছে ঘুম, তারপরেও যদি টের পায় আমার এভাবে রুম থেকে বের হওয়া, না না অসম্ভব, আমি পারবো না। আর কি দরকার, ফোনেই বলুন না। আমার পরে বিয়ে হয়ে সবার আগে বাসর হচ্ছে, তাই আমার ইচ্ছে হয়েছে বাসর করতে, তাই। বুঝতে পেরেছ? জারিফ একটু রেগে এই কথাটা বলে। জারিফের কথার ধরন লিয়া টের পেল, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে। আপনি অহেতুক রাগ কেন করছেন? ঠান্ডা মাথায় ভেবে দেখুন না। তখন একবার ইভা ওইভাবে দেখলো, আবার কে কোন। এটুকু বলে থামে লিয়া, ফের ঠোঁট উল্টে বলে। তাই বলছি ফোনেই বলুন প্লিজ। আর একটু আগে যা বললেন সেটা হলে বলবো, ওয়েট করুন। ঠিক সময় মতো মনের বাসনা পূরণ হবে, এভাবে নয়। জারিফের এবার রাগের সাথে হাসিও পেল, তবে না হেসে নির্বিকার চিত্তে বলে। শোনো, বাসর করা হলে তোমাকে ছাদে না ডেকে সোজা বেডরুমে রাখতাম। তোমাকে একে একটা রুম দেওয়া হয়েছে, সো প্রবলেম ছিল না। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও রুমে না ডেকে ছাদে ডাকার কারণ তাহলে কি? আজকে চাঁদনি রাত, তুমি আমি এক ছাদে নিচে আছি, তাই ইচ্ছা করলে চন্দ্রবিলাস করতে তোমাকে সাথে নিয়ে। আর তখন তোমার না বলে কথাটাও শুনতে চাই। সন্ধ্যায় তুমি কিছু বলার আগেই তোমার ডাক পড়লো, তুমি বলতে পারলে না, আর আমি শুনতেও পারলাম না। তাই ভাবছি চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে তোমার তখনকার না বলা কথা শুনবো, আর সাথে প্রেমালাপ করব। একটু সময় নিয়ে জারিফ বলে। যা বলার সব বলে দিয়েছে, এখন তুমি আসবে কি আসবে না ভেবে দেখো। লিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে জারিফ কল কাটে। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফোনের দিকে যায়, আবার ঘাড় ঘুরিয়ে তুলিয়া রিভার দিকে ফিরে। লিয়া বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে। লিয়া বেশ দোটানায় পড়ে। নিস্তব্ধ রজনী, রাত্রি 12:30 বাজে। বাড়ির সবাই এতক্ষণ হয়তো গভীর নিদ্রায় নিমজ্জিত আছে। লিয়া হাতে থাকা ফোনটা চেপে ধরে, ঘন ঘন পলক ফেলে। এতক্ষণে লিয়ার ঘুমের রেশ কেটে গেছে। লিয়া ঘাড় ঘুরিয়ে তুলিয়া রিভাকে দেখে নেয়। দেখেই মনে হচ্ছে দুজনের প্রশান্তির সাথে বিভোরে ঘুমোচ্ছে। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে, অবশেষে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিছানা থেকে নিঃশব্দে পা ঝুলিয়ে বসে। কিয়ৎকাল পরে উঠে দাঁড়াবে, তখনই অন্যায় টান পড়ে। লিয়া হকচকিয়ে ওঠে। চুরি করে ধরা পড়লে মানুষের মুখ যেমন হয়, ঠিক তেমনই লজ্জিত মুখ নিয়ে তাকায় লিয়া। লিয়ার গলা শুকিয়ে আসে। লিয়া ভাবে, ইস, এই রে, তুলি জেগে গিয়েছে নিশ্চয়ই। এখন তো বাইরে যাওয়া কোনোভাবেই পসিবল হবে না। সাথে তুলি নিশ্চয়ই এটা সেটা প্রশ্ন করবে, সাথে তোর ফ্রিতে সন্দেহ থাকবেই। লিয়া মনে মনে এসব ভাবতেই থাকে। তবে তুলি বা কারো কোনো টু শব্দ না পেয়ে লিয়া ঘাড় ঘুরিয়ে দেখে। লিয়া ধারণা ভুল প্রমাণিত করে তুলি আগের মতোই ঘুমোচ্ছে। তাহলে টান লাগলো কিসে? লিয়া অনুসন্ধানী চোখে চাইল। রুমে জ্বলে থাকা ড্রিম লাইটের আলো দৃশ্যমান হয় লিয়ার ওড়নাটা তুলির পিঠের নিচে পড়ে আছে। উফ, সেই জন্যই টানটা লেগেছে। লিয়া এবার বেকায়দায় পড়ে। তুলির গায়ের নিচ থেকে ওড়নাটার অংশটা বের করবে কি করে? টান দিলে যদি জেগে যায়। লিয়া বিরক্তিকর ফেস করে এক হাতে আস্তে করে টান দেয়। তুলি একটু নড়ে। লিয়ার এবার আশঙ্কাটা হলো তুলি জেগে ওঠার। ওনাটাকে ঠিক তুলির গায়ের নিচেই পড়তে হলো? ভাল লাগে না। সব সময় কোনো কাজ ভালোভাবে হয়ই না, একটা না একটা সমস্যা বেঁধেই থাকবে। লিয়া দাঁত কটমট করে বিড়বিড় করে আর এসব বলতে থাকে। অবশেষে হাল ছেড়ে দিয়ে ব্যাগ থেকে অন্য একটা ওড়না বের করে গায়ে জড়িয়ে নেয় আর সন্তর্পণে রুম থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজা খুলে সামনে তাকাতে দেখতে পায় পেছন দিক ঘুরে দাঁড়িয়ে ফোন স্কল করছে জারিফ। করিডোরে জ্বলে থাকা আলো জারিফকে চিনতে 1 সেকেন্ডও দেরি হয় না লিয়ার। লিয়া দরজাটা ভিড়িয়ে রেখে 1 পা 2 পা ফেলে এগিয়ে আসে, জারিফের সামনে গিয়ে দাঁড়ায়। জারিফ এক পলক লিয়াকে দেখে ফোনটা পকেটে পুরে। লিয়া কপট রাগ দেখিয়ে বলে, হ্যাপি? এবার হ্যাপি? না আসলে তো রাগ করে থাকতেন। জারিফ লিয়ার দিকে ঝুঁকে লিয়ার কাঁধের উপর দিয়ে এক হাত সামনে দেয়ালে রাখে।
লিয়ার কপালের উপর থাকা এলোমেলো চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। লিয়ার মুখশ্রীতে সুগভীর চাহনিতে চেয়ে নির্বিকার ভঙ্গিতে বলে, নিউটনের তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, কিন্তু সেই হিসেবে আমার ক্ষেত্রে এই সূত্র ভুল হচ্ছে। কারণ আমি যে গতিতে তোমাকে ভালোবাসা প্রদর্শন করি, তুমি সেরকম প্রতিক্রিয়া দেখাও না। লিয়া কপাল কুঁচকে তড়িৎ বলে ওঠে। হোয়াট? এরকম কেন বলছেন? জারিফ নির্বিকার চিত্তে বলে, এই যে তুমি দায়সারভাবে আসছো, আমি বলেছি তাই তুমি কথা রাখতে আসছো। ভালোবাসা টান মহব্বত থেকে তো আর আসো নেই। লিয়া এবার বিষয়টা টের পায়। না, আসলে আপনি রাগ করতেন এই কথাটা বলায় জারিফের হয়তো অভিমান জমেছে। লিয়া মৃদু স্বরেই বলে, আপনি ভুল ভাবছেন, আমি ওভাবে বলিনি। আসলে নতুন জায়গা আসতে আমার অস্বস্তি হচ্ছিল। আর কে যেন বলছিলেন কি যেন, ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি যেভাবে ভালোবাসা প্রদর্শন করেন আমি সেভাবে প্রতিক্রিয়া দেখাইনি, তাই বলেছিলেন তো, রাইট? জারিফ তৎক্ষণাৎ মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি দেয়। লিয়া দু হাতে জারিফের টি শার্টের কলার ধরে নিজের দিকে আরো খানিকটা জারিফকে ঝুঁকে দেয়। ভ্রু না বাঁকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলে, এই যে মিস্টার, আপনি কতদিন থেকে ভালোবাসা প্রদর্শন করছেন? হ্যাঁ, কয়দিন হলো আমায় নিয়ে ভাবতে শুরু করেছেন? বড়জোর 3 মাস হবে হয়তো। আর আমি আমি তো এরও আগে থেকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখি। আপনাকে ফার্স্ট দেখার পর থেকেই আপনাকে নিয়ে আমি ছোট ছোট স্বপ্ন বুনতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আপনার ভাবনায় নিজেকে ডুবিয়ে ফেলি আমি। আপনার ইগনোর আমার সহ্য হতো না, ভীষণ কষ্ট হতো আমার বুকের ভেতর। তবুও নির্বাক ছিলাম। আর আপনি আপনি কিনা 2 দিন হতে না হতেই অভিযোগের পত্র তুলে ধরছেন। এই হলো পুরুষ জাতির ভালোবাসা, 2 দিনেই তারা অস্থির হয়ে যায়। জারিফ মুচকি এসে লিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। দুষ্টুমি স্বরে বলে, অস্থির কি আর সাধে হই? সুন্দরী পিচ্ছি বোঝার আছে, সে বুঝবে এ অস্থিরতার কারণ। তার উপরে বউ দূরে থাকে, বলাতে যায় না কখন কাল নজর লেগে যায়। সে টেনশনে সারা রাত ঠিক মতো ঘুমোতে পারি না। বউ পাশে থাকলে, বুকে থাকলে হয়তো টেনশনটা কমতো, আর প্রশান্তিতে ঘুমোতেও পারতাম। বড় নিদ্রা হারাম করে নিজে তো ঠিকই আরামে ঘুমাচ্ছ। লিয়া দু হাতে জারিফের গলা জড়িয়ে ধরে অবাক হওয়ার অভিনয় করে ঠোঁট টিপে বলে, বাহ বাহ, তাই নাকি? জানতাম না আমার জন্য কারো ঘুমের ব্যাঘাত ঘটছে। আমি কারো নিদ্রাহীনতার কারণ? ইয়েস, অফকোর্স, তুমি আমার নিদ্রাহীনতার কারণ। লিয়া জারিফের বুকে মাথা রাখে কণ্ঠে একরাশ কোমলতা নিয়ে বলে, কারণ যখন আমি, তাহলে তো প্রবলেমটা আমাকেই সলভ করতে হয়। আমাকে পাশে পেলে কারো যদি প্রশান্তি ঘুম আসে, সে যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে, তাহলে না হয় আমিও রাজি তার আশেপাশে থাকতে। আপনি সন্ধ্যায় আমার মতামত শুনতে চেয়েছিলেন, এটাই আমার মতামত। সময়ের ব্যবধান দূরে ঠেলে দিলাম আমি। আপনার চাওয়াকে সানন্দে প্রায়োরিটি দিলাম। নিজেকে আপনার তরে সঁপে দিতে কোনো বাধা নেই আমার। জারিফ খুশিতে লিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। জারিফের ঠোঁটের কোণে প্রশান্তির বিস্তৃত হাসির ঝলকানি দেখা যাচ্ছে। দীর্ঘ আলিঙ্গন শেষে জারিফ লিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর জারিফ শান্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ সো মাচ ইয়া হাবিবি। লিয়া বিনিময়ে মিষ্টি হাসে। জারিফ ইশারা করে বলে, চলো আজকে রাতটা স্মরণীয় করে রাখে। সারা রাত না ঘুমিয়ে চন্দ্রবিলাসে মত্ত হই আর স্পেশাল টাইম স্পেন্ড করি। লিয়া চোখের পলক ফেলে, চমৎকার হাসে। জারিফের সাথে লিফটের সামনে দাঁড়ায়। লিফট বন্ধ দেখে জারিফ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে, বাড়িওয়ালা নিশ্চয়ই খুব কিপটে, রাতে লিফট বন্ধ করে রাখে দেখছে। কি আর করার। শেষের কথাটা লিয়ার দিকে তাকিয়ে বলে। লিয়া জারিফকে শুধায়, আপনি না তখন ফোনে বললেন ছাদে, তখন কিভাবে লিয়ার কথার মাঝে জারিফ বলে। লিয়া ঠোঁট উল্টে বলে, ও। একটু থেমে ফের লিয়া বলে, এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি? নাকি বাড়িওয়ালাকে ডেকে ঘুম থেকে তুলে লিফট চালু করতে বলবেন? বাড়িওয়ালা যখন জিজ্ঞেস করবে এত রাতে কি দরকার, তখন কি বলবেন শুনি? কথাটা শেষ করে লিয়া নিঃশব্দে হাসে। জারিফ মুগ্ধ হয়ে নিষ্পলক চাহনিতে লিয়ার হাসি দেখে। জারিফ সহসা প্রতিউত্তরে বলে ওঠে, বলবো আমার বউয়ের সাথে চন্দ্রবিলাস করবো। সো ছাদে যাওয়া এসেন্সিয়াল, আর সিঁড়ি বেয়ে ছাদে উঠতে আমার বউয়ের কষ্ট হবে, তাই লিফট আজকের জন্য এই সময় চালু করে আমাকে বাধিত করুন। লিয়া এক হাতে মুখ চেপে ধরে হাসতে থাকে। কোনো রকমে হাসিটা থামিয়ে লিয়া ঠোঁট আওড়ায়, ফাজলামো কথাবার্তা রাখুন তো। কষ্ট করে সিঁড়ি বেয়েই যেতে হবে, তাই আজে বাজে বউকে টাইম ওয়েস্ট না করে চলুন তো। জারিফ আচমকা লিয়াকে কোলে তুলে নিতে নিতে বলে, জারিফ থাকতে তার বউকে কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে না, আর নয়তো লিফটের প্রয়োজন পড়বে।
জারিফ একাই এনাফ তার বউয়ের জন্য। নিজেকে শূন্যে আবিষ্কার করতেই লিয়া হতভম্ব হয়। লিয়া দু হাতে জারিফের গলা জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। লিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই নামান প্লিজ, পড়ে যাবো তো। মনে হয় না কথাটা জারিফের কর্ণে প্রবেশ করেছে। লিয়ার কথার উপর কোনো ভ্রুক্ষেপ না করে জারিফ লিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। 6 তলায় ফ্ল্যাটটা, আর বিল্ডিংটাও 8 তলা। জারিফ ধূপধাপ পা ফেলে প্রতিটা সিঁড়ি অতিক্রম করছে। খানিকটা যেয়ে জারিফ মজার ছলে বলে, তোমাকে যতটা থিন দেখা যায়, তাই ওয়েট তো দেখছি ভালোই আছে। আমার হাত লেগে আসছে দেখছি। আপনি কি ইনডিরেক্টলি আমায় মোটা বললেন? ওয়েট কত তোমার? কোলে তুলেছেন, গেস করুন। 45 থেকে 50 কেজি হবে হয়তো। ভালোই তো অনুমান করতে পারেন দেখি। 48 কেজি, যা আমার হাইট অনুপাতে একটু কমই। কিছু ভেবে লিয়ার কপালে প্রগাঢ় ভাঁজ পড়ে। লিয়া ছোট ছোট করে চাইলো, ফের শুধালো, আপনার অনুমান এতটা কাছাকাছি গেল কি করে? হ্যাঁ, আপনি এর আগে আরো কাউকে কোলে টোলে নিয়েছেন বোধহয়। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, তাই না? মেয়ে মানুষ নাকি সবসময় 2 লাইন বেশি বোঝে। কথাটা সত্য কিনা জারিফ জানে না, তবে লিয়ার কথাবার্তা শুনলে সে সময় জারিফের মনে হয় কথাটা লিয়ার ক্ষেত্রে একদম অ্যাপ্রোভেট। এর মধ্যে ছাদের গেট পার হয়ে জারিফ লিয়াকে আস্তে করে নামিয়ে দেয়। জারিফ ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে, 2 আঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু মুছে ফেলে। লিয়া কপাল কুঁচকে বলে, উত্তর দিলেন না যে? তার মানে আমার ধারণা সত্যি। আমাকে কোলে তোলার আগে মিস্টার আয়মান জারিফ এভেলেবেল মেয়েকে কোলে তুলেছে। জারিফ ধমক দিয়ে বলে, থামবে? কখন থেকে বাচ্চাদের মতো একই কথা বলে যাচ্ছ? বিয়ের আগে অন্য কোনো মেয়েকে অনিচ্ছাকৃতভাবে টাচ করে থাকা মেয়েও তুমি, বুঝলে? আর সেখানে কাউকে কোলে নেওয়া তো ইম্পসিবল। ক্লিয়ার? লিয়া ভাব নিয়ে বলে, আই নো, তারপরেও মাঝে মাঝে একটু বাজিয়ে দেখতে হয়। ছেলে মানুষের আবার ছুকছুকানির স্বভাব একটু বেশিই থাকে কিনা। ছুকছুকানি এসব ওয়ার্ড তুমি আমার উপর অ্যাপ্লাই করো? কোথায় ভাবলো একটু স্পেশাল টাইম স্পেন্ড করবো, এদিকে তুমি তো আছো সবকিছু স্পয়েল করতে। মেজাজ খারাপ করতে তোমার জরুরি নেই। লিয়া 2 হাত বুকে গুজে স্ট্রেট দাঁড়ায়, ঠোঁট উল্টে বলে, সবাই ঘুমিয়ে আছে, সেখানে আমরা দুজন নিশাচর প্রাণীর মতো জেগে আছি, তাও আবার ছাদে। জারিফ কিছু না বলে সামনে এগিয়ে যায়, শান বাঁধানো পাকা করা বসার জায়গায়। জারিফ গিয়ে বসে, অগত্যা লিয়াও পিছনে। আকাশে হাজার হাজার তারার মেলা বসেছে। তারই মাঝে আকাশের বুকে মস্ত বড় চাঁদটা রূপালি আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় চারিদিকে মৃদু আলোকিত। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাস বইছে। মৃদু ঠান্ডা বাতাসে লিয়ার সমস্ত শরীরে শিহরিত হচ্ছে। জারিফ আচমকা লিয়ার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। লিয়ার কাছে মুহূর্তটা বেশ ভালোই লাগছে। লিয়ার হাতটা আপনা আপনি জারিফের চুলের মাঝে যায়। লিয়া এক হাতে জারিফের ঘন সিল্কি চুলের মধ্যে আঙ্গুল চালায়। দুজনের মধ্যেই নীরবতা বইছে। দুজনের কাছেই সময়টা খুব স্পেশাল লাগছে হয়তো। মিষ্টি রাত, সাথে চাঁদের জোছনা। দুজন মানব মানবীকে সিক্ত করছে মিষ্টি চাঁদের জোছনা। ক্ষণে ক্ষণে গা ছুঁয়ে দিচ্ছে চাঁদের মিষ্টি আলো। নিস্তব্ধতায় ঘেরা চতুর্দিক। জ্যোৎস্না মাখা মিষ্টি রাত। দূর থেকে আসছে ঝিঝি পোকার গান। উফ, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। প্রিয় মানুষের সাথে এই চমৎকার পরিবেশে সময় কাটাতে লিয়ার মন্দ লাগছে না, বরং অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে সময়টা এভাবেই থেমে থাক। এই জ্যোৎস্না রাত, দুজনেই খুব কাছাকাছি অবস্থান। সবকিছু এমনই থমকে থাক। কি দরকার ভালো সময়গুলোর বয়ে যাওয়ার? তবে সময় সে তো তার আপন গতিতে চলে। জারিফ হঠাৎ আদুরি স্বরে বলে, লিয়া। লিয়া তৎক্ষণাৎ মৃদু আওয়াজে বলে ওঠে। জারিফ স্বাভাবিকভাবেই বলে, আমি চাই না আমার জন্য তোমার ক্যারিয়ারের ক্ষতি হোক। সংসার করতে গিয়ে যদি পড়াশোনার উপর ইফেক্ট পড়ে, তাহলে বলবো প্রবলেম নেই, আমি ওয়েট করব। তুমি তোমার মতো করে লেখাপড়া চালিয়ে যাও। লিয়া বলে, সংসার করেও পড়াশোনা করা যায়, আর আপনাকে পাশে পেলে ক্ষতি নয়, বরং আমার উপকারই হবে। আপনাকে গাইড হিসেবে পাবো। জারিফ শব্দহীন হাসে, দুহাতে লিয়ার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে। কিয়ৎক্ষণ পরে জারিফ শীতল কণ্ঠে বলে, এভাবেই চলবে। আমি ভেবেছি নতুন করে আমাদের বিয়ের প্রোগ্রাম করব। হলুদ, মেহেন্দি, বিয়ে, বৌভাত সব করব। সবাইকে ইনভাইট করব। সবাইকে জানিয়ে তোমাকে উঠিয়ে নেব। বিয়ের প্রতিটা বিষয় এনজয় করব। লিয়া মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকে। এভাবে এটা সেটা গল্প করতে করতে অনেক সময় কেটে যায়। এক পর্যায়ে জারিফ শোয়া থেকে উঠে বসে, বলে,
তোমার কোলে মাথা রেখে আমার তো চোখ জোরে প্রশান্তির ঘুম নামতে চাইছে। তাহলে উঠলেন কেন? ঘুমান। আমি শান্তি করে ঘুমাবো আর তুমি এইভাবে বসে থাকবে। সে শান্তির ঘুম আমার চাই না। চলো বাসায় যাই, গিয়ে ঘুমাবে। লিয়ার কথা না বাড়িয়ে নিচে নামতে থাকে। সিঁড়িতে পা দেওয়ার সময় জারিফ মজা করে বলে। করে নিতে হবে। লিয়া মৃদু হেসে বলে, ধ্যাৎ, লাগবে না। জারিফের জন্য বরাদ্দকৃত রুমে জারিফ চলে যায়। লিয়াও রুমে যায়। তুলি ঘুমের মধ্যে নড়ে লিয়ার বালিশে চলে এসেছে প্রায়। এটা দেখে লিয়া হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানার কিনারায় অল্প জায়গা আছে। লিয়া কোনো মতে সেই জায়গায় কাত হয়ে শোয়। এই তুলি আরেকটু নড়লে লিয়া সেই ধাক্কা সামলাতে না পেরে ঘুমের মধ্যে নির্ঘাত ফ্লোরে পড়বে। এই ভয়ে লিয়া সহজে দু চোখের পাতা এক করতে পারছে না। লিয়া উঠে বসে, দু হাতের সাহায্যে তুলিকে খানিকটা সরিয়ে দেয়। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে আর চোখ বন্ধ করে। সাথে সাথে রাজ্যের ঘুম নেমে আসে লিয়ার দু চোখে। তাসনিম হালকা গোলাপি কালার শাড়ি পরেছে। ড্রয়িং রুমের সোফায় তুলি আর রিভার সাথে বসে গল্প করছে। লিয়া এখনো ঘুম থেকে ওঠেনি। তাসনিমের আর্লি ঘুম থেকে ওঠার অভ্যাস। ভোরের আলো ফোটার সাথে সাথেই তাসনিম ঘুম থেকে উঠে জাগে। নতুন জীবনের নতুন একটা ভোরের সূচনা হয় তাসনিমের। দারুণ অনুভূতি ছিল, সাথে ছিল একরাশ লজ্জা। ঘুম ভেঙে স্বামী নামক পরম আপনজনের বাহুবন্ধনে আবদ্ধ পায় নিজেকে। আলিফের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হয়। কিছু সময় রুমে কাটায়। 7টা বাজতেই বাইরে আসে। কিচেনে আতিকা বেগমকে দেখতে পায়। সেখানে সাহায্য করতে গেলে আতিকা বেগম ঘোর আপত্তি করে। নিজের সংসার সব কাজ করবে, সমস্যা নেই, তাই বলে আজ প্রথম দিন, আজকে কিছু করা যাবে না, ধীরে ধীরে রয়ে শুয়ে করবে। অতঃপর তাসনিম ড্রয়িং রুমের দিকে আসতেই ইভাকে দেখতে পায়। এর মধ্যে তুলিও আসে। ওদের দুজনের সাথেই গল্প করতে থাকে। এর মধ্যে আলিফ ফ্রেশ হয়ে বের হয়। জারিফকে ডেকে নিয়ে বাইরে যায়। ঘড়ির কাঁটা 8টার ঘর পেরিয়েছে। লিয়া ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। ফ্রেশ হওয়া সত্ত্বেও লিয়ার চোখে এখনো ঘুম। নতুন জায়গা দেখে লিয়া উঠে পড়েছে। নিজের বাসা হলে যে পরিমাণ ঘুম এখনো পাচ্ছে, নিশ্চিত 10টার দিকে উঠত। তুলি লিয়ার দিকে সরু চাহনিতে চায়। কপাল কুঁচকে ফিসফিসিয়ে বলে, কি ব্যাপার লিয়া, এত দেরি হলো ঘুম থেকে উঠতে? নর্মালি তুই তো এত দেরি করে উঠিস না, সকাল সকালই তো উঠিস। যাদের আজ দেরি করে ওঠার কথা তারা সকালে উঠলো, মাঝখানে তুই নিউ রিলেটিভের বাসায় এসে কিনা 8টার পর ঘুম থেকে জাগলি। লিয়া এক হাতে একটা কুশন কোলের উপর রাখে। ব্রুজগল কুচকে হামি দিতে দিতে বলে, আজানের একটু আগেই ঘুমিয়েছি, পর্যাপ্ত ঘুম হয়নি, তাই এখনো ঘুম পাচ্ছে। তুলি বড় বড় চোখ করে যায়। তুলির এভাবে তাকানোতে লিয়া থতমত খায়। লিয়া কিছু বলার আগে তুলি বিস্মিত কণ্ঠে বলে, আজানের আগে ঘুমেছিস? সারারাত কি করলি? কোথায় চুরি করতে গেছিলি? হ্যাঁ, যে সারা রাত না ঘুমিয়ে চোরদের মতো ভোর রাতে বাড়ি ফিরে আজানের সময় ঘুমিয়েছিস? লিয়া শুকনো কাশে উঠে। লিয়া খুক খুক করে কাশতে থাকে। তাসনিম বসা থেকে লিয়ার পাশে উঠে এসে দাঁড়ায়। এক হাত লিয়ার পিঠে রাখে। লিয়া নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে বসে। তাসনিম তুলিকে উদ্দেশ্য করে বলে, আহ তুলি, কি তখন থেকে একই কথা বলছিস? ও এখন উঠেছে, তাতে সমস্যা কোথায়? আর নতুন জায়গা, রাতে হয়তো ঠিকঠাক ঘুমোতে পারিনি। লিয়া মনে মনে খুব করে চাইছে দ্রুত প্রসঙ্গটা পাল্টাতে। উফ, কি করে তুলিকে বলবে রাতে বরের সাথে খোলা আকাশের নিচে বসে চন্দ্রবিলাস করেছে, সাথে মিষ্টি মধুর গল্প। এর মধ্যে আতিকা বেগম ব্রেকফাস্টের জন্য ডাকেন। লিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। ভালোভাবে রিসেপশন শেষ হয়। লিয়া তুলি সেদিনই বাসায় ফেরে। দাদু বাড়িতে আরো 3-4 দিন থাকার পর লিয়ারা ওদের বাসায় আসে। লিয়া অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য কোচিংয়ে ভর্তি হয়। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। জারিফের সাথে রোজ ফোনে কথা হয়। দেখতে দেখতে ভর্তি পরীক্ষার দিনও আসে। পরীক্ষার রেজাল্টও দেয়। লিয়া জারিফের ভার্সিটিতে চান্স পেয়েছে, এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। আলিফের বিয়ের পর জারিফের সাথে লিয়ার দেখা হয়নি। রেজাল্ট দেওয়ার দিন জারিফ লিয়াদের বাসায় মিষ্টি নিয়ে এসেছিল। জারিফের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সামনে। পরীক্ষা নিয়ে জারিফ নিজেও ব্যস্ত। জারিফ বলেছে লিয়ার ফার্স্ট ইয়ারে থাকাকালেই বিয়ের প্রোগ্রাম করা হবে। কয়েক মাস ক্লাস করুক, তারপর। কেটে গেছে কয়েকটা মাস। আজকে লিয়া প্রথম ভার্সিটিতে যাবে। যদিও ক্লাস গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য
লিয়া প্রথম সপ্তাহ থেকে যেতে পারেনি। আজকে যাবে। লিয়া শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে ডাইনিংয়ে আসে। রাজিয়া সুলতানা লিয়ার পাশেই দাঁড়িয়ে আছে। লিয়া ব্রেডে জেল জড়িয়ে হালকা করে বাইট দেয়। রাজিয়া সুলতানা লিয়াকে শুধান, লিয়া, আজকে প্রথম ক্লাস ভার্সিটিতে। জারিফ কি এসে নিয়ে যাবে? না মানে একই জায়গায়, তাই বলছি আর কি। লিয়া খাবার চিবোতে চিবোতে বলে, না, বলেছিল তা আমি নিষেধ করেছি। ওরা এক্সাম চলছে, আজকে তো একটা এক্সাম আছে, আজ বাদে আর একটা এক্সাম আছে বোধহয়। রাজিয়া সুলতানা ছোট্ট করে বলে। ও একটু সময় নিয়ে ফের বলে, আচ্ছা, আমি ড্রাইভারকে ফোন করে আসতে বলি। লিয়া ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়। প্রথম দিন ভার্সিটিতে যাবে, কেমন যেন আনিজি লাগছে লিয়ার। লিয়া আকাশি কালার সুতির থ্রি পিস পরেছে, উপরে সোনালি সুতি দিয়ে দারুণ কারুকার্য করা। লম্বা ঘন চুলগুলো খোলা রেখে দেয়। মায়ের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। লিয়া ক্লাসে বসে আছে, পাশে একটা মেয়ে বসে আছে, না মরিন। সে কি কথা বলে! উফ, 10 মিনিট বসতে না বসতে 14 গোষ্ঠীর কথা বলা শুরু করে দিয়েছে। সাথে লিয়াকে প্রশ্ন করছে গত সপ্তাহে কেন আসেনি, অরিনের এটা সেটা বকবকানিতে লিয়ার মাথাটা ঝিমঝিম করছে। মাথা ধরিয়ে ফেললো এমে। লিয়া ভদ্রতার খাতিরে চুপ করে আছে। অরিন খুশিতে গদগদ হয়ে এক্সাইটেড হয়ে বলে, জানো, একটু আগে করিডোর দিয়ে আসার পথে শুনলাম আজ নাকি একটা নিউ টিচার ফার্স্ট ক্লাস আসবে। আমি তো ভীষণ এক্সাইটেড। টিচারটা দেখতে কেমন হবে, ক্রাশ টাশ খেয়ে বসবো কি না। আহা, এইসব ভেবে এখনই তো আমার লজ্জা লাগছে। আমি বারবার প্রেম করছি নাকি? টিচারটা যেন আনমেরিড হয় আর দেখতে যেন হ্যান্ডসাম হয়। অবশ্যই টিচারের নাম শুনেই আমি ক্রাশ খেয়ে বসে আছি। ওয়াও, কিতনা সুন্দর নাম। লিয়া থতমত মুখ করে আছে। এই তো মিনিট 15 হবে এমের সাথে আলাপ হয়েছে, আর সে কিনা একদম পেটের কথা উগড়ে দিচ্ছে। উফ, ভাবা যায়! লিয়ার এসব ভাবনার মাঝে নতুন টিচার ক্লাসে ঢুকে। নতুন টিচারকে চিনতে লিয়ার 30 সেকেন্ডের মতো সময় লাগে। লিয়া মস্তিষ্কে চাপ দিতে ফেসটা ম্যাচ হয়। লিয়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নতুন টিচারের গায়ে পিত কালারের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পরা, দেখতে বেশ হ্যান্ডসাম। অধিকাংশ মেয়েরা হা করে তাকিয়ে আছে, আর লিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ভার্সিটিতে প্রথম দিনই এসে প্রথম ক্লাসে নিউ টিচারকে দেখে লিয়া রীতিমতো অবাক হয়েছে। আউটফিটে দেখা হওয়া লোকটাকে এখানে টিচার হিসেবে দেখে লিয়ার চক্ষু চড়ক গাছ হয়। সেদিনের কথা লিয়ার মন মস্তিষ্কে ভেসে ওঠে। তৎক্ষণাৎ লিয়ার আনেজি শুরু হতে লাগে। কি বিচ্ছিরি একটা অবস্থা! উফ, সেদিন লোকটার সাথে অহেতুক রূঢ় আচরণ করা হয়েছিল। সামান্য একটা শার্ট নিয়ে একটু বেশি রিয়্যাক্ট করা হয়েছিল। আমায় নিশ্চয়ই ব্যাড ধারণা করতে পারে ওনার আমাকে নিয়ে। লিয়া মনে মনে এসবই ভাবতে থাকে। লিয়ার ভাবনার ছেদ ঘটে পাশে পাশে অরিনের কথা। অরিন চোখে মুখে উৎফুল্লতা নিয়ে মৃদু স্বরে ঠোঁট আওড়ায়। আহা, मैं तो मर गया यार। লিয়া ভ্রু কুচকায়, অরিনের দিকে সরু চাহনিতে চায়। লিয়া চাহনিতে কোনো প্রকারের ভ্রুক্ষেপ না করে অরিন প্রফুল্ল চিত্তে বলে, নিউ টিচার দেখতে কেমন হবে আমি তো এতক্ষণ ইমাজিন করছিলাম, তবে এখন তো সরাসরি দেখাও তো আমার কল্পনা থেকেও বেশি হ্যান্ডসাম আর ড্যাশিং লাগছে। এম ক্রাশ অফ হিম। লিয়া অবাক হয়। মাত্র দেখলো আর এখনই ক্রাশ ট্রাশ খেয়ে ফেললো। পরক্ষণেই লিয়ার নিজের কথা মনে হলো, সেও তো জারিফকে দেখে ক্রাশ খেয়েছিল। তাহলে অবাক হওয়ার কি আছে? এটা ভাবতেই লিয়ার সত্তা বলে ওঠে, জারিফকে শুধু ফার্স্ট দর্শনে দেখেই ক্রাশ খায়নি, বাইরের সৌন্দর্য দেখেই নয়, সেদিন আমার হয়ে খারাপ লোকদের মেরেছিল, আমার হয়ে প্রতিবাদ করেছিল, আর সর্বোপরি ওনার পার্সোনালিটি যা খুব করে আমায় আকৃষ্ট করেছিল। লিয়ার ভাবনার মাঝে সবার দৃষ্টি আকর্ষণ করে নিউ টিচার অমায়িক হেসে বলেন। সবাই একসাথে নম্র স্বরে উত্তর দেয় এবং সৌজন্যতার খাতিরে শুধায়। এক শব্দে বলল। একটু সময় নেয়, পুরো রুম জুড়ে দৃষ্টি বুলিয়ে নিলেন। এমন সময় লিয়ার দিকে দৃষ্টি যায়। লিয়াকে চিনতে 1 মিনিটও সময় লাগলো না। শপিং মলে সেই মনোমুগ্ধকর হাসির মালকিনকে দেখে কিছুটা বিস্মিত হয়। এর আগে মেয়েটাকে মনে মনে অনেক খোঁজা হয়েছে। শহরের অলি গলি শপিং মলে চলাচলের সময় অনেকের ভিড়ের মাঝে মেয়েটার দর্শন একবারের জন্য হলেও মনটা খুব করে পেতে চেয়েছে। ব্যাড লাক, কিন্তু মেয়েটার দর্শন মেলেনি। তবে আজও মেয়েটার সে হাসি মস্তিষ্কের মেমোরিতে গেঁথে আছে। আরও মনে আছে মেয়েটার রিয়েক্ট করা, যা কিনা এখনো মনে উঠলে আনমনেই হেসে ওঠে মানবটা।
তবে হঠাৎ করে এভাবে মেয়েটার দর্শন মিলবে তা কখনো কল্পনাতেও আসেনি। আবার কিনা নিজের ছাত্রী হবে সেই অপ্সরা মেয়েটি। উফ, প্রথম দিন, প্রথম ক্লাসে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে, তাই নিয়ে কিছুক্ষণ আগ অবধিও মনের মধ্যে প্ল্যান করছিল। সেখানে এখন সেসব চিন্তার জায়গা দখল করে নিল নাম না জানা, প্রথম দর্শনে হাসিতে ঘায়েল করা অপ্সরা মিষ্টি মেয়েটা। লিয়ার হাতে পেনটা হাতে ঘোরাচ্ছে আর কিছু ভাবছে। নিষ্পলক চাহনিতে মানবটা লিয়াকে পরখ করছে, অতঃপর নিজেকে ধাতস্থ করে হালকা গলা খাকারি দিয়ে বলে। সবাই হাসে, বলে। লিয়া একটু নড়েচড়ে বসে, ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করে। লিয়া মনে মনে প্রে করছে স্যার যেন লিয়াকে চিনতে না পারে। লিয়া মনে মনে আওড়ে, কয়েক মাস আগের কথা, এত দিনে স্যার নিশ্চয়ই আমার ফেস বা সেই দিনের ঘটনা কোনোটাই মনে নেই। উফ, এ নিয়ে শুধু শুধু হেজিটেশন ফিল করার কোনো মানেই হয় না। লিয়া নিজেকে বুঝ দিতে থাকে, একটু থেমে আবারও বলে, আগে আমার পরিচয় দেই। অবশ্য তোমরা সবাই না জানলেও অনেকে হয়তো আমার পরিচয় জানো। আমি ফারহান আহমেদ, আজ থেকে তোমাদের সয়েল সায়েন্সের ক্লাস নেব। অরিন মৃদুস্বরে বলতে থাকে। এই স্যার তো নিজেই বলছে পরিচয় হওয়ার কথা। এই সুযোগ আচ্ছাড়া করাও মোটেও সঠিক হবে না, তাই সুযোগ ফটাফট লুফে নিতে হবে। স্যারকে জিজ্ঞাসা করি তার বউ বাচ্চা কাচ্চা আছে কিনা। হে গড, স্যার যেন নেগেটিভ হয়। কথাটা শেষ করে অরিন বসা থেকে উঠে দাঁড়াতেই নেয়। অরিনের কথা আর হাবভাব দেখে লিয়া তড়িঘড়ি করে অরিনের হাত চেপে ধরে। অরিন নিজের হাতের দিকে তাকিয়ে ইশারা করে। এরূপ ধরার কারণ কি? লিয়া ফিসফিসিয়ে বলে, এই তুমি কি সত্যি সত্যি এইসব কিছু স্যারকে জিজ্ঞেস করবে নাকি? অরিন বাধা পেয়ে আর উঠল না, সোজা হয়ে বসে, স্বাভাবিক মুখাবয় করে ঠোঁট মেলে বলে, হ্যাঁ। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে, মুখাবয় গম্ভীর করে আর ফের অধর প্রসারিত হয়। আচ্ছা ঠিক আছে, তোমার স্যার পরিচিত হওয়ার কথা বলেছে, এর মানে এই নয় যে এইসব পার্সোনাল বিষয় সম্পর্কে বলবে। এরকম বললে সবাই হাসাহাসি করবে, বিষয়টা বাজে হবে। তাই বলছি এখন এভাবে প্রশ্ন করো না। এসব ব্যাপার নিয়ে যদি সত্যি তোমার ইন্টারেস্ট থেকেই থাকে তবে পরে জেনে নিও। আর এমনি এইসব বিষয় জানা যাবে, আমার মনে হয় স্যারকে এটা প্রশ্ন করা ঠিক হবে না। আমার কথাটা একটু ভেবে দেখো কেমন। অরিন ঠোঁট উল্টায়, ভাবতে শুরু করে। এরই মধ্যে গম্ভীর কণ্ঠের আওয়াজ আসে, এই যে ইউ, স্ট্যান্ড আপ। লিয়ার অরিনের কথোপকথন নজরে আসে ফারহানের। অবশ্য নজরে আসলে বললে ভুল হবে, নজরটা কেমন যেন ঘুরে ফিরে বারংবার লিয়ার দিকে আসছিল। লিয়া একবার পাশে বসা অরিনের দিকে চাইলো, তো ফের আবার হোয়াইট বোর্ড বরাবর সামনে দাঁড়ানো সুঠামদেহী সুশ্রী স্যারের দিকে চাইলো। লিয়া বিষয়টা এখনো ঠাউর করতে পারছে না। ফারহান এক আঙ্গুল নাড়িয়ে বলে, ইউ দাঁড়াও। লিয়া এবার শিওর হয় ওকেই বলছে। তবে লিয়া ভাবছে, কথা তো লিয়া একা বলেনি, অরিনও বলেছে, তবে শুধু ওকে কেন দাঁড়াচ্ছে? এসব কথা মনে মনে ভাবলেও মুখে কিছুই বলল না। লিয়া মুখটা মলিন করে উঠে দাঁড়ায়, নম্র স্বরে বলে, ইয়েস স্যার। ফারহান লিয়াকে স্ক্যান করে। লিয়া মাথাটা নিচু করেই আছে, হয়তো সবার মাঝে মেয়েটা কিভাবে দাঁড়াতে বলায় অস্বস্তি হচ্ছে। ফারহান কপাল কুঁচকে শুধালো, নাম কি তোমার? ক্লাস চলাকালীন সময় এভাবে গল্প করছো কেন? আমি কিছু বলছিলাম তো? সবকিছুরই একটা ডিসিপ্লিন আছে, এটা নিশ্চয়ই গল্প করার জায়গা নয়। সবার দৃষ্টি লিয়ার দিকে। সামনের দিকে ছেলেমেয়েরা ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে চেয়ে আছে, কেউ আবার মুখ টিপে হাসছে, সাথে কানাঘুষাও করছে। লিয়া মাথা নুইয়ে রেখেছে অপরাধী স্বরে, বলে, সরি স্যার। লিয়ার থেকে সরি শব্দটা শোনার কোনো ইচ্ছেই ফারহানের ছিল না। সে তো অ্যাকচুয়ালি লিয়ার নাম কি সেটা জানতে আগ্রহী। এত স্টুডেন্টের মধ্যে হুট করে তার কাউকে এভাবে নাম জিজ্ঞেস করা যায় না। যখন লিয়ার সাথে কথা বলার একটা ছোট্ট স্কোপ পাওয়া গেল, তখন ফারহান সেটা হাতছাড়া করতে চাইল না। তাই তো ক্লাসে গল্প করার অজুহাত দেখিয়ে লিয়াকে দাঁড় করালো, আর কৌশলের নামটাও জিজ্ঞেস করলো। লিয়ার থেকে আসল উত্তরটা না পেয়ে ফারহান কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে আবারও বলে, ইটস ওকে, নেক্সট খেয়াল রাখবে। প্রশ্নের উত্তর পেলাম না। লিয়া মনে করার চেষ্টা করে। সবাই ভেবে তাকিয়ে থাকায় লিয়ার অতটা খেয়াল ছিল না। আর সবার মাঝে নিজে কিভাবে দাঁড়িয়ে থাকতে লিয়া সার্কাসের মতো লাগছে। লিয়া ছোট্ট করে শ্বাস টেনে নেয়, বলে, লিয়া।
ফারহান তৎক্ষণাৎ রিপিট করে। লিয়া? তো মিস লিয়া সামনে পিছনে কিছু নেই নাকি শুধুই লিয়া? সবাই শব্দ করে হেসে ওঠে। তৎক্ষণাৎ ফারহান বর্জ্য কণ্ঠে বলে, সাইলেন্ট। এক শব্দে পুরো ক্লাস নিশ্চুপ হয়ে যায়। সবাই যার যার মতো সোজা হয়ে বসে। লিয়া আমতা আমতা করে বলে, ইয়ে মানে স্যার, আমার পুরো নাম এনাবুল জান্নাত খান লিয়া। উফ, মেয়েটা যেমন দেখতে মিষ্টি ঠিক তেমনি তার নামটাও মিষ্টি। মেয়েটার নামের মতোই সংখ্যানুভূতি হচ্ছে আমার হৃদয়ে। ইস। ফারহানের মনে হচ্ছে প্যারাডাইসের শীতল হাওয়া যেন বইছে এই ক্লাসরুমটা জুড়ে। কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে। ফারহান মনের অনুভূতিকে ধামাচাপা দিয়ে রাখে। বাইরে সেটা চুল পরিমাণও প্রকাশ পেতে দিল না। ইশারায় লিয়াকে বসতে বলল। ফারহান নিজের মন, নজর জোড়া সবকিছুকে যথাসাধ্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ক্লাসে মনোযোগী হয়। মুখে গম্ভীরতার ছাপ টেনে স্বাভাবিকভাবে বলে, স্টুডেন্টস, আজকে যেহেতু প্রথম ক্লাস, প্রথমে সাবজেক্ট সম্পর্কে জানবো, দেন অধ্যায় ভিত্তিক জানাবো। কয়েকটা টপিকসের উপর গুরুত্বপূর্ণ লেকচার দেন স্যার। অবশেষে টাইম শেষ হতেই স্যার চলে যায়। ক্লাস চলাকালীন সময় লিয়া টু শব্দ করেনি। প্রথম দিন এসে এই অরিন নামক আতপাগলি মেয়েটার জন্য ভরা ক্লাসে লিয়াকে দাঁড়াতে হলো। স্যার এমন করে বলল, অনেকে কানাঘুষো করছে লিয়াকে নিয়ে। তা দেখে লিয়ার লজ্জার সাথে ভীষণ রাগও হয়। আর স্যারই বা কেমন কথা বলল দুজনে আর একজনকে দোষারোপ করলো। স্ট্রেঞ্জ। লিয়া বিড়বিড় করে, এই স্যার নিশ্চয়ই সেদিনের শোধ তুললো। সেদিন শার্টটা নিতে পারেনি, তাই আজকে হালকার উপর একটু রাগ মেটালো। ওহ আল্লাহ, এরপর থেকে আমার জন্য কি কি ওয়েট করছে তা শুধু তুমিই জানো। এবারটা ফারহান, সরি, ফারহান স্যার যেন পছন্দের শার্টটা না পাওয়ার রাগ আমার উপর আর না ঝাড়ে। হেল্প মি আল্লাহ। এরই মধ্যে অরিন চোখ ছোট্ট করে লিয়ার দিকে চায়। ফেসটা দুঃখী দুঃখী করে ঠোঁট উল্টিয়ে বলে, স্যার গো, আমার জন্য তোমাকেও দাঁড়াতে হলো। আমার উপর রাগ কইরো না। যাও, এই গরমে তোমাকে একটা বক্সকর্ন আইসক্রিম দেব, তবুও মুখ ভার করে থেকো না। আমার সাথে কথা বলো। আমি আবার কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। লিয়ার এবার হাসি পেল, তবে হাসলো না। পাশে বসা অরিনকে পরখ করলো। গায়ে কমলা রঙের একটা কুর্তি, জিন্স প্যান্ট, গলায় ওড়নাটা পেঁচিয়ে রাখা। দেখতে বেশ সুন্দরী। কথা বলে মনে হচ্ছে মনটা ভীষণ ভালো। ওই যাকে বলে প্যাচগোছ নেই, সহজ সরল। ইয়ারফোনটা বের করে, স্ক্রল করতে করতে শুধায়, এখন কি ক্লাস আছে? এ কলমি। এর উপরও কি ক্রাশ টাশ খেয়েছো নাকি? অরিন কানের পাশে এক হাত নাড়ায়, ভ্রু যুগল কুচকে বলে, দূর, আমাকে কি তোমার লেসবিয়ান মনে হয়? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উপর ক্রাশ খাবো? ইকোনমিক মেম নেই, দেখতে খুব স্মার্ট। ওয়েট করো, আসলেই দেখতে পাবে। একটু থাইমে অরিন উচ্ছ্বাসিত কণ্ঠে আবারও বলে, জানো, প্ল্যান্ট প্যাথোলজি একজন টিচার আছে, শুনেছি খুব হ্যান্ডসাম, সিনিয়র পর্যন্ত ক্রাশ খায়। এখনো দেখিনি। স্যারের নাকি এক্সাম চলছে, এখন আমাদের ক্লাস নিতে আসেনি। আচ্ছা, যে টিচারকে তোমার জন্য রেখে দিয়েছিলাম, তুমিও তো খুব সুন্দর, তার সাথে তোমার সেটিং করাই যেন উপকারে হেল্প লাগে। বলো, আমি যথেষ্ট চেষ্টা করব হেল্প করার, তবে তার আগে তোমায় আমার হেল্প করতে হবে। ফারহানা স্যারকে কি করে পটাবো, আইডিয়া দাও তো। লিয়া মুচকে হাসে। লিয়া বেশ বুঝতে পারে অরিন জারিফের কথাই বলছে। সে হ্যান্ডসাম, সবার ক্রাশ, যে লিয়ার বর। তার সাথে নতুন করে কোনো প্রকারের সেটিংসের প্রয়োজন নেই। বিয়ে নামক মেন সেটিংয়ে তো সে কবেই হয়েছে। মনের সাথে মনে সেটিংও হয়ে গেছে। লিয়া আনমনেই হেসে ফেলে। অরিন কপালে প্রকার ভাঁজ ফেলে, বলে, কি হলো, হাসছো কেন? আইডিয়া দাও, ভালো ভালো কিছু বুদ্ধি দাও। লিয়া নিজেকে ধাতস্থ করে, সোজা হয়ে বসে, জড়তা নিয়ে বলে, ওই কিছু না, এমনি। আর আমি কি আইডিয়া দেব? এসব ব্যাপারে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। যেমন এক্সপিরিয়েন্স আছে তেমনই দাও। লিয়া এবার বিরক্ত হয়। একে কি করে বোঝাবো? আর এত নাছোড় বান্ধা দেখা যাচ্ছে। ক্লাসে ম্যাডাম আসতেই লিয়া হাফ ছেড়ে বাঁচল। এই অরিনের থেকে আপাতত বাঁচলেও ম্যাডামকে দেখে লিয়া বিস্মিত হয়। লিয়া অবাক হয়েই ভাবে, আজকে যেন একের পর এক চমক দেখছি। ব্লা ব্লা, প্রথম দিন এসেই আমি তো সারপ্রাইজড হয়ে গেলাম। এটা তো সেই ডানা কাটা সুন্দরী যাকে রূপম ভাইয়ের শ্বশুরবাড়িতে জারিফের সাথে কথা বলতে দেখেছিলাম।
এতটুকু ভেবে লিয়া থামে, ফের কিছু মনে হতেই আওড়ায়। ও তার মানে জারিফের কলিগিনি? ধ্যাত, আমি আরো সেদিন উল্টাপাল্টা কি সব ভেবেছিলাম। কবিতা ক্লাস নিয়ে বের হয়, পরপর দুটো ক্লাস শেষ হয়। অনেকে তো উঠে করিডোর দিয়ে হাঁটাহাঁটি করছে, আবার কেউ কেউ তো বাকি ক্লাস না করে চলে যাচ্ছে। লিয়া 3টা ক্লাস শেষ করে বাসায় ফেরে। জারিফের সাথে সেদিন দেখা হয়নি। পরন্ত বিকেল, সুন্দর রোদ ঝলমলে দিন, রোদের তাপ নিয়ে এসেছে। সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে যাচ্ছে, ঝিরিঝিরি মৃদু বাতাস বইছে, সুন্দর পরিবেশ বিরাজ করছে। ছাদে নীল আর নাতাশা বল খেলছে। নীল বাসায় ফ্রি ছিল, নাতাশা হঠাৎ বায়না ধরলো খেলবে বলে। নীল তাই নাতাশাকে সঙ্গ দিতে ফুটবল খেলতে ছাদে আসে। নাতাশা বলটা নীলের দিকে কিক করে। নীল তুলনামূলক আস্তেই কিক করে আসছে, এবার আচমকা একটু জোরেই কিক লেগে যায়, আর অমনি দুর্ঘটনা করে। কারো আহ শব্দে নীল সামনে তাকায়। কথা ফোন কল করতে করতে ছাদে আসছিল। কয়েক কদম আসার পরে হঠাৎ করে একটা বল তেড়ে আসে আর কথার গায়ে লাগে। হাতে থাকা ফোনটা সাথে সাথে হাত থেকে নিচে পড়ে যায়। কথার আগে গজগজ করতে করতেই ফোনটা তুলে, এত দামি ফোনটার উপরের কাজটা ফেটে যায়। নীল কয়েক কদম এগিয়ে আসে। নাতাশা পিছু পিছু এসে বলে, এই যে নীল মামু, দিলে তো কথা কালামণি ফোনটা ভেঙে। এই জন্য ছোট নানু তোমাকে সব সময় বলে তুমি কোনো কাজের না, খেলতে এসো কিনা একটা অ্যাক্সিডেন্ট করে দিলে। নীল কনিষ্ঠ আঙ্গুলের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। একথা নিশ্চয়ই এমনি এমনি নীলকে ছেড়ে দিবে না। এটা ভাবতেই নীলের হাত পা হিমশীতল হয়ে আসছে। কথা ফোনের দিকে একবার অসহায় দৃষ্টিতে চায়, ফের নীলের দিকে কটমট চোখে চাইল। নীল নাতাশার কথায় ভ্রুক্ষেপ না করে কথার এভাবে তাকানোতে ফাঁকা ঢুকিলে হামতা হামতা করে বলে, ইয়ে আমার কি দোষ? তুমি তো ভুলভাল জায়গা চলে এসেছো, আর হুট করে ভুলভাল জায়গা এন্ট্রি নেওয়া তোমার স্বভাব। কথার এবার রাগ হলো। একে তো দোষ করেছে, এত সাধের ফোনটা এহেন দশা করে ছাড়লো, আবার তাকেই কিনা দোষারোপ করছে। কথা দাঁত কিটমিট করে বলে, মানে কি সব উল্টোপাল্টা বকছো? হ্যাঁ, আর তুমি এত বড় একটা হাতির মতো ছেলে হয়ে কিনা ওইটুখানি একটা বাচ্চার সাথে খেলছো, তাও আবার এত জোরে কিক মেরে। বাই এনি চান্স নাতাশার গায়ে লাগতো? তোমার তো কোনো কমন সেন্সই নেই দেখছি। দিলে তো আমার ফোনটা ভেঙে। তুমি তো একটা অটিস্টিক দেখছি। বলো, লাগলে তোমার কাঁধ বরাবর, আর তাতেই তোমার সারা শরীর কেঁপে উঠলো, আর অমনি হতে থেকে ফোন নিচে পড়লো। কথার কপাল সংকুচিত হয়ে আসে। কথা ছোট ছোট চোখ করে যায়। ফাজিল একটা, কাঁধে লাগার ফলেই তো হাতটা আচমকা নড়ে যায়, আর এমনি ফোনটা পড়ে যায়। সেখানে এই আস্ত খাটাসটা আমাকে কিনা অটিস্টিক বলে ফেললো। কথা দাঁত কটমট করে মনে মনে আওড়ায়, তবে মুখে সব বলল না। এর সাথে কথা বলাই বেকার। এটা বলতে বলতেই কথা রাগে গজগজ করতে করতে ছাদে বসার জায়গায় গিয়ে বসে আর ফোন কল করতে থাকে। নীলার নাতাশা ফের খেলায় মেতে ওঠে। এমন সময় যারা কাচের মাঝারি আকারের একটা বল হাতে ছাদে আসে, কথার পাশে গিয়ে বসে। বলের থেকে এক টুকরো পেয়ারা মাখানো মুখে পুরে নেয়। কথাকে ইশারা করে দেখিয়ে বলে, কথা আপু পেয়ারা মাখানো খাও, হেভি টেস্ট হয়েছে, আহ সেই স্বাদ। যারা ঝালে শোষাচ্ছে আর খাচ্ছে। কথা কপাল কুচকায়, বলের দিকে এক নজর দেখে, ফের যারার দিকে। কথা নাক মুখ কুচকে বলে, এখানে তো শুধু পেপার পাউডার দেখা যাচ্ছে। না বাবা, আমি এত ঝাল খেতে পারবো না, তুমিই খাও। যারা নাকে চোখে পানি চলে আসার উপক্রম। যারা বলে, তুমি শুধু পেপার পাউডার দেখলেই, কাসুন্দি দিয়েছি সাথে, খেয়েই দেখো না, খুব টেস্ট হয়েছে। আমাদের কাছে পেয়ারা একটু আগেই গাছ থেকে পেরেছি, একদম তরতাজা। না যারা, আমি একদম ঝাল খেতে পারি না। ঝাল খাবার দেখলেই ভয় লাগে। সেখানে লাল টকটক করছে তোমার পেয়ারা মাখানো, আমি পারবো না। এমন সময় নীল ধপাস করে তার পাশে বসে বলে, যার কথায় সবসময় ঝাল ঝরে, তার কিনা ঝাল খাবার খেতে ভয় লাগে? লাইক সিরিয়াসলি টু ফানি। নীল কথাটা শেষ করে শব্দ করে হাসতে থাকে। নীলের এরূপ হাসি দেখে কথার গা জ্বলতে থাকে। কথা তাতে দাঁত চেপে বলে, অন্যকে নিয়ে চর্চা না করে নিজেকে নিজের চরকায় তেল দাও, আর তোমার খেতে ইচ্ছে করলে হলে তুমি খাও। কথা বলার সাথে সাথে নীল এক টুকরো পেয়ারা মুখে তুলে দেয়। কথা মুখ বাঁকিয়ে বলে, আরো খাও।
নীল কয়েক টুকরো গালে পুড়ে নিল, চিবোতে চিবোতে বলল, দেখলে আমি একসাথে কতগুলো নিলাম, আর তোমার তো এক টুকরো মুখে দেওয়ার সাহস হলো না। কথা এবার রাগে জেদে এক টুকরো মুখে নেয়, কোনো রকম গলাধকরণ করে, ফের জেদ করে নীলকে দেখিয়ে দিবে বলে আরেক টুকরো নেয়। নীলের ফর্সা মুখ লাল হয়ে আসছে ঝালে। ওদিকে কথারও সেম অবস্থা, কথার চোখের জল আর নাকের জল এক হয়ে আসছে। কথা ধপ করে উঠে দাঁড়ায়, এক হাতে মুখের সামনে বাতাস করে চেঁচিয়ে বলে, পানি। কথার কোনো কথা না বলে এক ছুটে নিচে নামতে থাকে পানির উদ্দেশ্যে। নীল বুকে এক হাত রাখে, গাল ফুলিয়ে কয়েকবার নিঃশ্বাস ফেলে, ঝাল কমানোর চেষ্টা করে। যারা মুখ টিপে হাসছে। নীল জারার মাথায় একটা চড় দেয়, দাঁতে দাঁত চেপে বলে, এই শাকচুন্নি এত ঝাল কেউ দেয়? ভাবো নিয়ে বলতে গিয়ে নিজেই বাস খেলাম। এখন তো আমার ভরা দিঘিতে ডুব দিতে ইচ্ছে করছে। ভরা দিঘির পানিতে ডুবে থাকলে তাতে যদি ঝালটা নিমিশেই যেত। নীল আর বেশি কথা বলতে পারলো না। এখন ফার্স্ট নিয়েই যাওয়ার দরকার, আর ফ্রিজ খুলে মিষ্টি খেতে হবে, তাছাড়া এই ঝাল যাবে না। নীল চলে যেতে যারা খিলখিলিয়ে হেসে ওঠে। এর মধ্যে জারিফ ছাদে এসে জারার থেকে খানিকটা দূরত্ব থেকে শুধায়, কি ব্যাপার সারা, নিশ্চয় কোনো ঝামেলা করেছিস? একা একা খিলখিলে হাসছিস। ওদিকে কথার নীল ওভাবে ছুটে নিচে গেল দেখলাম। তুই কিছু করেছিস নিশ্চয়? এর মধ্যে জারিফকে দেখতে পেয়ে নাতাশা জারিফের কাছে গিয়ে দাঁড়ায়। যারা উঠে দাঁড়ায়, জারিফের দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে বলেন, পেয়ারা মাখতে গিয়ে একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। এত ঝাল নিজে খেতে পারছিলাম না, আবার ফেলেও দিতে ইচ্ছা করছিল না, তাই ছাদে নিয়ে আসি। ভাবলাম ওদের সাথে শেয়ার করে খাই। কথা আপু তো ঝাল খেতে পারে না, সে বেচারি 2 টুকরো মুখে দিয়েই তার নাস্তা নাবুদ অবস্থা। আর ওদিকে নীল ভাইয়া বেশি ভাব দেখিয়ে একসাথে কয়েক টুকরো খেয়েছে, সাথে সাথে তারও কেল্লা ফতে। যারা হাসিতে বেঁকে বেঁকে পড়ছে। জারিফ ধমকে সুরে বলে, নিচে যা, ফ্রিজ থেকে ওদেরকে মিষ্টি জাতীয় খাবার দে। আর এরকম ফাজলামও কখনো করিস না। কথার ঝালে অ্যালার্জি আছে, যদি বেশি কিছু হতো। যাই হোক, কখনো জেনে বুঝে এরকম কিছু করতে হয় না, যাতে করে কারো ক্ষতি হয়। যারা মাথাটা নুইয়ে ফেলে, অপরাধী স্বরে বলে, সরি ভাইয়া, নেক্সট কখনো এরকম হবে না। জারিফ স্মিত হাসে, এক হাতে জারার গালটা টেনে দিয়ে বলে, ঠিক আছে ছুটকি, কথার থেকে সরি বলে নিস। যারা বিনিময়ে ঠোঁট চওড়া করে হাসে, মাথা উপর নিচ করে হ্যাঁ বলে। যারা নিচে নামতে থাকে। নাতাশা জারিফের হাতের এক আঙ্গুল ধরে ঝাঁকিয়ে মাথাটা তুলে বলে, মামা, মামিকে দেখতে যাব কবে? আর মামি আমাদের এখানে আসবেই বা কবে? অনেকদিন হলো মামিকে দেখি না। জারিফ স্মিত হাসে, নাতাশার দিকে ঝুঁকে কপালে ঠোঁট ছোঁয়। নাতাশার গালে হাত রেখে বলে, সামনের সপ্তাহে নিয়ে যাব তোর মামির কাছে, কেমন? মুহূর্তে নাতাশার চোখে মুখে একরাশ খুশি দোলা দিয়ে যায়। নাতাশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ইয়ে, কি মজা, মামিকে দেখতে যাব। জারিফ নাতাশার হাত ধরে বসার জায়গায় আসে, নাতাশাকে বসিয়ে দেয়। অতঃপর নিজে পাশে বসে বলে, আসো তোমাকে তোমার মামির সাথে কথা বলিয়ে দিই। জারিফ হোয়াটসঅ্যাপে লিয়ার কাছে ভিডিও কল দিতে থাকে। জারিফ মূলত আদে লিয়ার সাথে কথা বলার জন্য এসেছিল। আজকে লিয়ার ফার্স্ট ক্লাস ছিল। প্রথম দিন ভার্সিটিতে কেমন কাটলো, কোনো সমস্যা হয়েছে কিনা, এসব কিছুই জানার জন্য নিরিবিলি পরিবেশে ছাদে এসেছে। লিয়া ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। এমন সময় সামনের কাচের টি টেবিলের উপর রাখা ফোনটা বেজে ওঠে। জারিফের ভিডিও কল দেখে লিয়া ফোনটা তড়িঘড়ি করে হাতে তোলে, তবে রিসিভ না করে রুমে আসে। রুমে এসে বিছানায় বসে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে প্রথমে নাতাশাকে দেখা যায়। প্রথমে নাতাশার সাথে লিয়া কিছুক্ষণ কথা বলে। কিছুক্ষণ কথা বলে নাতাশা নিচে চলে যায়। লিয়া বিছানার হেডের সাথে হেলান দেয়, এক হাতে একটা বালিশ কোলের উপর রাখে। জারিফ মোবাইল স্ক্রিনে তাকিয়ে মৃদু হেসে বলে, মিসেস জারিফের ভার্সিটির ফার্স্ট ডে কেমন কাটলো? কোনো প্রবলেম হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভেবেছিলাম বউ আমার সাথে দেখা করার জন্য ক্লাস শেষে ওয়েট করবে। আমার এমন ভাবনা হচ্ছে গড়ে বালি। আমি এক্সাম শেষ করে এসে বউয়ের ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। পারবো কি করে? বউ তো আমার জন্য ওয়েট না করে চলে গিয়েছে। আপনি আগে থেকে বলেননি ওয়েট করার কথা। আগে এরকম কথা হলে আমি ওয়েট করতাম। এমনি মজার ছলে বললাম। আপনার এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো।
আরো কিছু কথাবার্তা বলা শেষে জারিফ বলে, আগামীকাল ভার্সিটি যাবে? এখনো তো যাওয়ার চিন্তা ভাবনা আছে, তবে দেখি সকাল অবধি চিন্তাটা ঠিক থাকে কিনা। জারিফ লিয়ার এমন জবাবে মৃদু হাসে, বলে, আচ্ছা, দেখে শুনে থেকো। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করে বলো। আর এই সপ্তাহটা আমি বেঁচে থাকবো। আমাকে থিসিসের ডাটা কালেক্ট করার জন্য ফিল্ডে যেতে হবে, তাই তোমার সাথে বোধহয় দেখা হবে না। একটু থেমে জারিফ মজার ছলেই বলে, আমি তো ইমাজিন করছে ক্লাসে তোমার দিকে কোন নজরে তাকাবো, ছাত্রদের নজরে নাকি বউর নজরে? পড়ানোর টপিক বাদ দিয়ে না আমার নজর জোড়া বারবার তোমার দিকে নিবদ্ধ হয়, এই টেনশনই আছে। লিয়া শব্দ করে হেসে ওঠে। লিয়াও দুষ্টুমি করে বলে, আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি বরের ক্লাস করার জন্য। বরকে টিচার রূপে দেখতে কেমন অনুভূতি হবে সেটা ইমাজিন করছি আমি। দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। জারিফ বলে, আচ্ছা লিয়া, এখন রাখছে, রাতে কথা বলবো। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। ছাদের রেলিং ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে লিয়া জারিফ। লিয়া বেগুনি রঙের সিল্কের শাড়ি পরেছে, শ্যাম্পু করা দ্বিঘন কালো চুল বাতাসে উঠছে। জারিফের গায়ে নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট গাবারি। জারিফ 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে শটান দাঁড়িয়ে আছে। লিয়ার কিছু চুল উড়ে এসে জারিফের মুখের উপর পড়ছে। জারিফের নাকে লিয়ার চুলের স্মেলটা কেমন যেন মাদকতা সৃষ্টি করেছে। ছাদের কার্নিশ ঘেঁষে উঠে আসা পেয়ারা গাছটার একটা ডাল বাঁকিয়ে লিয়া পেয়ারা পাড়তে চেষ্টা করছে। অল্পের থেকে লিয়া নাগাল পাচ্ছে না। হুট করে জারিফ লিয়াকে 2 হাতে শূন্যে তোলে। লিয়া ভরকে যায়। তৎক্ষণাৎ জারিফের দিকে চাইল। জারিফ ইশারা করলো পেয়ারাটা ছিঁড়তে। লিয়া মুচকি এসে 1 হাতের সাহায্যে পেয়ারাটা ছিঁড়ে নিল। অতঃপর জারিফ লিয়াকে আস্তে করে নামালো। লিয়া পেয়ারা খেতে থাকে, জারিফকে খেতে বলে। জারিফ না করে। জারিফ মুগ্ধ নয়নে লিয়াকে দেখতে ব্যস্ত। লিয়া ইশারা করে বলে, কি দেখছেন? জারিফের নির্লিপ্ত জবাব, তোমাকে। আমাকে কি আজ নতুন দেখছেন নাকি? তোমাকে যতই দেখি আমার কাছে ততই নতুন লাগে, আর আমি বারংবার নতুন করে তোমার প্রেমে পড়ে। তোমার ছোট ছোট সবকিছু আমার কাছে এত ভালো লাগে যা তোমাকে বলে বোঝানো যাবে না। এই যে তোমার কথা বলার ধরন, তোমার হাঁটা চলা, এক কথায় বললে তোমার সব কিছুতে আমি মুগ্ধতা খুঁজে পাই। যাকে ভালো লাগে তাকে তার সব কিছুই নাকি ভালো লাগে। তবে আমি বলবো আমার ব্যক্তিগত রমণীর সবকিছু সবার থেকে বেস্ট আমার দু চোখেতে। আর আমার শুধু আপনাকেই পছন্দ। আমার ইচ্ছেগুলো পূরণ হয়েছে, আমার স্বপ্নগুলো বাস্তব হয়েছে। আমি আপনাকে আমার করে পেয়েছি। আমার আকাঙ্ক্ষা আপনি ছিলেন। আমার প্রতিটা মোনাজাতে আপনি আছেন। আপনি জানেন কি জানেন না, সুখ শান্তি প্রশান্তি যাই বলুন না কেন, আমার সবকিছুই আপনি। এক কথায় বললে আপনি আমার সুখের ঠিকানা। জারিফ মৃদু হাসে, ভাব নিয়ে বলে, আই নো। একটু সময় নিয়ে জারিফ আকাশের দিকে চায়, নির্বিকার চিত্তে বলে, তুমি মেঘকে শোধাতে পারো, তারা তোমার প্রতি আমার ভালোবাসার সাক্ষী। এমনকি বিস্তৃত আকাশ, খোলা প্রান্তর সবকিছুই জানে আমি তোমাদের অভ্যস্ত। তোমার ছোট ছোট পাগলামি আমি উপভোগ করি, যা আমার মন ছুঁয়ে দেয়। লিয়া বিনিময়ে চমৎকার হাসে। জারিফ সুগভীর শান্ত নজরে সেই হাসিটা দেখে। আকাশে ঘন কালো মেঘ জমেছে, যে কোনো সময় অঝোর ধারায় বর্ষণ হতে পারে। হালকা বাতাসের পরিমাণ বেড়ে গেল মুহূর্তে। গাছের ডালপালা ঝাপটানো বেড়ে গেল। লিয়ার কাছে মনে হচ্ছে ডালপালা যেন নৃত্য পরিবেশন করছে। সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। হালকা অন্ধকারে ছেয়ে যাচ্ছে ধরণী, আবছা আলোকে ঢেকে দিয়ে অন্ধকারে মুড়িয়ে দিচ্ছে। মৃদু ঠান্ডা আবহাওয়া, সুন্দর পরিবেশে জারিফের পাশে থাকতে খুব শান্তি শান্তি লাগছে। লিয়া শাড়ির আঁচল 1 হাতে নিয়ে একটু ঘুরল। বাতাসে আঁচলটা কি সুন্দর উঠছে। লিয়ার আঁচলটা জারিফের মুখের উপর পড়ে। জারিফ 1 হাতে আঁচলটা মুখ থেকে সরিয়ে দেয়। লিয়া জারিফের মুখশ্রীতে শান্ত নজরে চায়, মিষ্টি হাসে। হঠাৎ গুনগুনিয়ে গেয়ে ওঠে, তো ফির বারিশ কি হ্যাঁ মৌসম, মেরে সাথ রহনা তুম। আকাশে বিদ্যুৎ চমকালো। লিয়া ভয়ে একটু কেঁপে ওঠে। জারিফ চোখের পলক ফেলে ইশারায় লিয়াকে বোঝায়, ভয় নেই, আছি তো। লিয়া সময়টা এনজয় করতে থাকে। এরপর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। লিয়া 2 হাত মেলে ধরে আকাশের দিকে চায়। বৃষ্টির বেগ বাড়তে লাগে। লিয়ার মুখ বেয়ে টপ টপ পানি ঝরছে। জারিফ পেছন থেকে লিয়ার কোমরে হাত রাখে। শাড়ির আঁচল ভেদ করে জারিফের হাত লিয়ার উন্মুক্ত পেট স্পর্শ করতেই লিয়ার সারা শরীরে শিরশিরানি বয়ে যায়।
জারিফ লিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক হাতে লিয়ার মুখের উপর থাকা ভেজা চুলগুলো কানের পিঠে গুছে দেয়। অতঃপর জারিফ গাইল, तुमको बारिश पसंद है मुझको बारिश में तुमको बारिश पसंद है मुझको बारिश में तुम। শাড়িটা ভিজে লিয়ার গায়ের সাথে লেপটে গেছে। লিয়া দুহাত মেলে ধরে বৃষ্টিতে ভিজছে। জারিফ নিজের ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে ফের গাইল। লিয়া শব্দ করে মৃদু হাসে। এক হাতের মুঠোয় বৃষ্টির পানি ধরে তা ছিটিয়ে দিতে দিতে গাইল। জারিফ লিয়ার ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। লিয়া জারিফের কাঁধে মুখ লুকায়। লিয়া ঘুমের মধ্যে নড়ছে আর মুচকে মুচকে হাসছে। এমন সময় ফোনের কর্কশ শব্দে লিয়ার ঘুম হালকা হয়ে আসে। লিয়া বিরক্ত হয়। লিয়া চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। লিয়া ধরফড়িয়ে উঠে বসে। লিয়া বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল। লিয়া এক হাত গালে রেখে লাজুক হাসে, খানিকটা লজ্জিত হয়। অতঃপর বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে অরিনের নম্বর দেখে কপালে ভাঁজ পড়ে। লিয়া বিড়বিড় করে বলে, এই মেয়েটার জন্য গানটাও শেষও হলো না। এত সুন্দর রোমান্টিক একটা স্বপ্নের 12টা বাজিয়ে দিল, গানটাও শেষ করতে দিল না। এমনিতে তো ক্লাসে এই বকবকা নিয়ে অস্থির করে ফেলে, লাইফে এই অরিন নামক নতুন এক প্যারা যোগ হয়েছে। লিয়া ফোন তোলে। ফোনের ওপাশ থেকে ব্যতিব্যস্ত গলায় অরিন বলে, এই লিয়া, তুই কি আজ আসছিস ভার্সিটিতে? 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে লিয়া আর অরিনের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুজনে এখন তুই করে বলে। যদিও লিয়ার থেকে অরিন 5 ধাপ এগিয়ে ছিল। লিয়া বিরস কণ্ঠে বলে, আসছি। কেন, কি হয়েছে? এত সকাল সকাল ফোন দিয়ে জিজ্ঞেস করছিস যে? আজকে মিস্টার ফারহানের ক্লাস আছে। আমি তো হসপিটালে বেডে পড়ে থাকলেও আজ ক্লাস মিস দিতাম না। উফ, স্যার কত সুন্দর করে পড়ায় বুঝায়। লিয়া অবাক হলো। এই মেয়ের কানে আদতে কি ফারহান স্যারের কোনো কথা ঢোকে? লিয়ার বিশ্বাস হয় না ঢোকে। হা করে ড্যাব ড্যাব চোখে স্যারের দিকেই চেয়ে থাকে। সে কিনা বলছে এই কথা। লিয়া বলে, আচ্ছা তাহলে রাখছি, এখন ক্যাম্পাসে দেখা হবে, বাই। এই লিয়া, 1 মিনিট ওয়েট। লিয়া কপাল কুঁচকে শুধায়, হ্যাঁ বল। ক্লাস শেষে ফারহান স্যারের সাথে আলাদা করে কথা বলবো, একটা স্ক্রোপ নিব। তুই কিন্তু হেল্প করবি, বুঝছিস? আমি কিভাবে হেল্প করব? লিয়া অবাক হয়ে বল। অরিন নির্বিকার কণ্ঠে বলে, ভার্সিটিতে আয়, সব বলছি। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে। আর কোনো বাক্য প্রয়োগ না করে কল কাটে। লিয়া উঠে ফ্রেশ হয়ে নেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে রেডি হয়। জারিফ ফোন করেছিল কিছুক্ষণ আগে, যাওয়ার কথা বলেছিল, তবে লিয়া না করেছে। বলেছে, শুধু শুধু উল্টো পথে আবার আসার কি দরকার? আমি ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যাব। পরে জারিফও আর কথা বাড়ায়নি, ছোট্ট করে ঠিক আছে বলেছে। আজকে সকাল 9টায় জারিফের ফার্স্ট ইয়ারে ক্লাস আছে, তাই রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়।